এই যে 15.5 বছরে আওয়ামী দোসর যতগুলো ছিল, কতজন এর মধ্যে আইনের আওতায় এসেছে? নির্বাচন কমিশন তো রাজনৈতিক দলের বাইরে কারোর সাথে কাজ করে না। তাহলে 3 মাস যদি তারা রাজনৈতিক দলদের সাথে আলোচনা না করে একটা সংস্কার প্রপোজাল দেয়, তাহলে সেই সংস্কার প্রপোজালটা কি আপনার কাছে মনে হয় যে 100% ফিলফিলড একটা সংস্কার প্রপোজাল হবে? আমরা তো জাতীয় নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না, কারণ আমরা বিশ্বাস করছি যে জাতীয় নির্বাচন দেবার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিছু সংস্কার না করা পর্যন্ত হবে না। প্রথমে যে প্রশ্নটা আপনি করেছেন খুব ইন্টারেস্টিংভাবে করেছেন, কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক দলের আমরা রাজনৈতিক দলের সাথে কাজ করি এবং এখন রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছেন, গত অনেক বছর ধরেই আমরা এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাদের ভিতরে একটা ঐক্য তৈরি হয়, যে ঐক্যটা এখনও আছে এবং এখনও আছে বলেই সকল রাজনৈতিক দলদের সাথে আমাদের রেগুলার আলোচনা হয়। এবং এই রেগুলার আলোচনার মাধ্যমে, এই রেগুলার আলোচনা থেকে আমি আপনাকে অ্যাসিওর করে বলতে পারি যে কোনো রাজনৈতিক দল সরকারকে সরানো, সরকারকে ডেডলাইন দেওয়া এই ধরনের কোনো কাজে লিপ্ত না, এনডিএম না। এবং আমার তাদের সাথে আলোচনা করে যা মনে হয়েছে, বাংলাদেশ জামাতে ইসলাম, বিএনপি কোনো দল না, সবার একই ধরনের আপনার আশা আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করবেন এবং তাদের দায়িত্বগুলো পালন করবার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সকল রাজনৈতিক দল প্রস্তুত আছে তাদের সেই সহযোগিতাগুলো দেবার জন্য। তো এখন আপনি যে জায়গা থেকে শুরু করলেন, আপনি বললেন যে 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকার যা করে গেছে, নিশ্চয়ই সব সরকারি প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, এটা রাতারাতি ঠিক করা সম্ভব না। এবং এইটার জন্য যদি সময় লাগে, কি কি করতে কতখানি সময় লাগতে পারে, এই আলোচনা হলে সেই আলোচনা থেকে সবাই এই সরকারকে সময় দেবে, শুধু সময় দেবে না, সবাই সহযোগিতাও করবে। প্রবলেমটা যেটা হয়ে গেছে, 2 মাস কোনো সময় না, আসলে কোনো সময় না, কিন্তু 2 মাসে একটু দুঃখজনক হলেও যেটা আমাদের কাছে মনে হয়, এবং এখন আমি অন্য দলের কথা না বলে আমি আমার দলের কথাই বলি, আমার দল যে জায়গায় আছে, আমাদের কাছে যেটা মনে হয় যে 2 মাসে এই সরকার যা যা করেছেন, হয়তো সেটা তারা আরও ভালোভাবে প্রকাশ করতে পারতেন, করার সময় হয়তো আরেকটু আলোচনা করে করতে পারতেন, যেন এই অ্যাকশনগুলো তো অ্যাকাউন্টেবিলিটি থাকে, এবং ফাইনালি হয়তো আরেকটু এফেক্টিভলি আরেকটু বেশি করতে পারতেন। তো এই যে 3টা বড় দাগের প্রশ্ন, এই 3টা বড় দাগের প্রশ্ন কিন্তু আলোচনার মাধ্যমে মীমাংসা করা যেতে পারে। তারা যদি মনে করেন 2 মাসের ভেতরে, আমরা এখন আপনাকে পরিষ্কার করে বলি, 2 মাসের ভেতরে এখনো আমরা জানি না সরকারের টার্গেটটা কি। মানে একটা থাকে না, কেয়ারটেকার সরকারের টার্গেট নির্বাচন দিব, এই সরকারের টার্গেট আমরা কি কি করে কি করব, মানে একটা এই সরকার তো বলেছে কমিশন গঠন হয়েছে, কমিশন সেখানে প্রতিবেদন দিবে, কিন্তু এবং তারা সবার আগে যেটা গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে গণহত্যার বিচার, তারা তো স্পষ্ট করেছে। না না না, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারা কি কি স্পষ্ট করেছে আমি আপনাকে আমাদের তরফ থেকে একটু বলি। প্রথমত, গণহত্যার বিচার তো ইমিডিয়েটলি করতে হবে। গণহত্যার বিচারের আরও আগে আসে হলো যে যাদের উপরে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং যারা এখনো আহত হয়ে হাসপাতালে পড়ে আছে, তাদেরকে তাদের সমর্যাদা, মানে যারা নিহত হয়েছেন বীর নতুন মুক্তিযোদ্ধা যদি আমরা বলি, তাদের আপনার সমর্যাদা, এবং তারপর যারা আহত আছেন তাদের দেখাশোনা করা, যেটা প্রতিশ্রুতি প্রথমেই সরকার দিয়েছেন এবং আমরা সবাই সাধুবাদ জানিয়েছি। সেই জায়গাগুলোতে আমরা কিছু দূর পিছিয়ে আছি। এগেন, আমি সরকারকে দোষারোপ করছি না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যদি আমার সরকার হয়, তাহলে আমার দায়িত্ব সরকারকে সমালোচনা করা, যেন তাদের ভুলগুলো তারা শুধরাতে পারে। এমন না যে সরকার নামো না ভাই, সমালোচনা করা যেন ভুলগুলো শুধরাতে পারে। সো এই যে তালিকাগুলো এখনো ফাইনাল হয়নি, 2 মাস হয়ে গেছে, হয়তো আরেকটু অ্যাক্টিভিটি থাকলে ভালো হতো। আমি বলছি না যে 2 মাসে ফাইনাল করা যায়, তবে আরেকটু অ্যাক্টিভিটি থাকলে ভালো হতো। এই যে চিকিৎসা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যা যা মেজার্স নেওয়া দরকার, এবং আমরা যেহেতু এই যে এই আহত অনেকের সাথে রাজপথে ছিলাম, তো সো আমরাও মাঝে মধ্যে হাসপাতালে তাদেরকে দেখতে যাই। হাসপাতালে যখন দেখতে যাই তখন আমাদের কাছে পরিষ্কার হয় যে আরও করা যেত, এবং শুধু সরকারের পক্ষ থেকে না, সরকার যদি মোটামুটি উন্মুক্ত করে দিত যে নাগরিক সমাজ থেকে যারা যারা সহযোগিতা করতে চান, সরকারকে এই জায়গায় আপনারা আসেন, এই জায়গায় আপনারা সহযোগিতা করেন, টাকা দিয়ে যেটাই হোক চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করেন, সেটাও যদি করে দিত, তাহলে আমাদের এই যে আহত নতুন মুক্তিযোদ্ধারা তারা হয়তো আরেকটু বেটার সেবা পেতে পারতো। এগেন, আমি বলছি না সরকার এগেন কিচ্ছু করেনি, বাট আরো করা যেত। এইটার পর আসেন বিচার। এখন বিচারে যখন আসবো,
বড় প্রশ্ন রয়ে যায় যে আজ পর্যন্ত মানে এই যে 15.5 বছরে আওয়ামী দোসর যতগুলো ছিল কতজন এর মধ্যে আইনের আয়তে এসেছে। আমরা অনেক দিন পর গতকাল দেখলাম 2 জন বড় বড় দোসর আইনের আয়তে এসছে। এই যে শত শত আমরা জানি হেফাজতে আছে বলা হয়েছে, তাদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না? এই যে মামলাগুলো, এই যে এখন এই জুলাই আগস্টের গণহত্যা বা জুলাই আগস্টের যে অত্যাচারগুলো, এগুলোর মামলা নিচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল। তার মানে আপনি বলছেন যে যা কিছু প্রকাশ্য হওয়া বা সম্মুখে আসা দরকার ছিল অল্প সময়ের মতো, সেগুলোর মধ্যে একটু ঘাটতি আছে, একটু ঘাটতি আছে, এবং সেখানে ওটা নিয়ে একটু সমালোচনা যেন এটা ঘাটতিটা মুছে ফেলে সামনে আরো সুন্দর করে এই অন্তর্বর্তীকালীন সরকারই আগাতে পারে। আপনার প্রশ্নের ডিরেক্ট উত্তর দিতে হলে না, কিন্তু দ্বিতীয়ত আমার কথাটার সুর একটু পাল্টানো হয়েছে। আমি সন্দেহের কথা বলিনি, এই ধরনের কথা বলিনি। আমি বলেছি যে তারা আরো এফেক্টিভলি হয়তো কাজ করতে পারতেন, সেই হিসেবে সমালোচনা। যেমন আমার বিজ্ঞ সমালোচকের সাথে আপনি যখন কথা বলছিলেন, আপনি আবার উল্লেখ করেছিলেন যে এই যে 6টা কমিশন, এখন এই 6টা কমিশন 3 মাস কাজ করবে, 3 মাস কাজ করার পর রিপোর্ট দেবে। এই 6টা কমিশন যে 3 মাস কাজ করবে, এই 3 মাস যদি তারা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করতে করতে কাজ করে রিপোর্ট দিত। করছে তো, এই যে শনিবার থেকে আবার শুরু হচ্ছে নতুন করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, চতুর্থ দফা। কমিশনগুলোর না, কমিশনের কথা বলছি আমি। কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছেন না যে সংস্কার কি করা যেতে পারে সেটার হোয়াইট পেপার প্রেজেন্ট করতে, মানে কি করা যেতে পারে সেটা সাজেশন দেবে। তো কি করা যেতে পারে এই সাজেশন দেবার জন্য কি ওনাদের পড়াশোনার দরকার নেই? এবং এই পড়াশোনার ভেতরে রাজনৈতিক বা দল বা অন্য স্টেক হোল্ডারদের সাথে বসবার দরকার নেই? এই যে মনে করেন সংবিধানের রিফর্মের যে সংস্কারের যে কমিশন বসেছে, বা নির্বাচন কমিশনের সংস্কারের যে কমিশন বসেছে, এদের কাজই তো ভাই রাজনৈতিক দলের সাথে। নির্বাচন কমিশন তো রাজনৈতিক দলের বাইরে কারোর সাথে কাজ করে না। তাহলে 3 মাস যদি তারা রাজনৈতিক দলদের সাথে আলোচনা না করে একটা সংস্কার প্রপোজাল দেয়, তাহলে সেই সংস্কার প্রপোজালটা কি আপনার কাছে মনে হয় যে 100% ফুলফিলড একটা সংস্কার প্রপোজাল হবে? আমার কাছে তো মনে হয় না। সংবিধানের কথা এসেছে, সংবিধান যেভাবেই করুক না কেন, এবং এখানেও কথা এসেছে যে পার্লামেন্টে তো 2/3 মেজরিটি লাগে, একটা রেফারেন্ডাম দেওয়া যেতে পারে। এখন রেফারেন্ডাম দিয়েও যদি আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানান, রেফারেন্ডাম দিতেও তো ভোট দিতে হবে। তো পুরো দেশে যদি আপনি ভোট ছড়িয়ে মানে ভোট দেবার মতো একটা অবস্থায় যদি আপনি চলেই আসেন, তাহলে আপনি জাতীয় নির্বাচন কেন দেবেন না? আমরা তো জাতীয় নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না, কারণ আমরা বিশ্বাস করছি যে জাতীয় নির্বাচন দেবার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিছু সংস্কার না করা পর্যন্ত হবে না। তাহলে এই সংস্কার করে যদি ওই প্রস্তুতিতে যে আপনি একটা রেফারেন্ডাম বা এরকম কিছু একটা নির্বাচন দিতেই পারেন, তাহলে তো তখনই আপনি জাতীয় নির্বাচন দিতে পারেন। সো এই জায়গাগুলো এগেন আমি আবার পরিষ্কার করি যে এই যে কিছু ঘোলাটে যে হচ্ছে, এই ঘোলাটেগুলো পরিষ্কার করা আমরা কেউ চিন্তা করি না, এবং এটা মিডিয়াতেই এসেছে। মিডিয়াতেও কারা কি ছড়াচ্ছে এটাও অনেক প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু এই যে -2 ফর্মুলাতে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে, এটা কোনো রাজনৈতিক দল বলেনি। এবং এই যে রাজনৈতিক দলদের ভিতরে বিরোধ, এটাও কিন্তু রাজনৈতিক দলের সাথে, এবং এগেন আমি যেহেতু সব রাজনৈতিক দলদের সাথে কন্টিনিউয়াস আলোচনার ভিতরে থাকি বলে আমি আত্মবিশ্বাসের সাথে বলছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিরোধ নেই ভাই। হেডলাইনগুলো নিউজ মিডিয়ামে যেভাবে আসছে, সেটার মাধ্যমে কিছু দূর মনে হচ্ছে বিরোধের সৃষ্টি। আপনি একটা দলকে যে জিজ্ঞেস করবেন তারা হেডলাইন এসছে, তারা নির্বাচন নিয়ে চিন্তিত না, তাদেরকে ভালো করে যদি জিজ্ঞেস করেন তারা বলবে অবভিয়াসলি নির্বাচন ছাড়া আমরা রাজনৈতিক দল কেন? না, জামাত কিন্তু এখন এই কথা বলে নাই। জামাত কিন্তু নির্বাচনের জন্য তারা নাই, সেটা মিডিয়া বলছে না, তারাই বলছে। আপনি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের কথা বললেন, বাংলাদেশ জামাত ইসলামের সাথে বারবার ডায়ালগসের মাধ্যমে আমি তাদের কাছ থেকে যা শুনেছি, এখন হতেই পারে ভাই আমার কানে দোষ আছে, আমি ভুল শুনেছি, কিন্তু আমি তাদের কাছ থেকে যা শুনেছি তারা যা বলেছেন যে তারা করছেন, এবং আমাকেও রিকোয়েস্ট করেছেন যে আমরাও যেন একই পথে হাঁটি। তারা কি রিকোয়েস্ট করেছেন? তারা বলেছেন আমরা সুন্দর নির্বাচন দেখতে চাই, এবং সুন্দর নির্বাচন দেখার জন্য যে রিফর্মগুলো দরকার সেই রিফর্মগুলো আমরা চাই এই সরকার থেকে। এই রিফর্মগুলো কি দরকার? এবং ওনারা পরিষ্কার করেছেন, ওনারা বলেছেন আপনার এই যে আইন শৃঙ্খলা বাহিনীর রিফর্ম দরকার। এইটা আইন শৃঙ্খলা বাহিনী তারা বলেছে যে নির্বাচনের ডিরেক্ট লিঙ্কড যেই জিনিসগুলো, লোকাল গভর্নমেন্ট, জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলোর বাইরে তারা হাতে গোনা কয়েকটা রিফর্ম দেখতে চায়, যেগুলো হলো যে যদি এই রিফর্মগুলো করতে 1 বছর লাগে, তাহলে এই 1 বছর কি স্বাস্থ্য ব্যবস্থা বসে থাকবে? এই রিফর্মগুলো করতে যদি 1 বছর লাগে, এই 1 বছর কি শিক্ষা ব্যবস্থা বসে থাকবে? সো এর মধ্যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো রিফর্মও যেন চলে, যেন এই সময়টা। সো তাহলে তাদের যে রিফর্মের কথা তারা বলছে, এগেন আমি তাদের সাথে আলোচনার পরই বলছি যে তাদের সাথে আমার কি আলোচনা হয়েছে, আমাকে তারা কি জানিয়েছেন যে তারাও এই রিফর্মগুলোর মাধ্যমে নির্বাচন দেখতে চান, এবং তারা তাড়াহুড়া করে খারাপ রিফর্ম দেখতে চান না, তাড়াহুড়া করে খারাপ নির্বাচন দেখতে চান না। এবং এই একই কথা কিন্তু বিএনপির মহাসচিব মহোদয় যখন কথা বলেছেন, এগেন বিএনপির সাথে যখন আমার আলাপ হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি ভাই
যে খবরে তো শুনছি আপনাদের নাকি অনেক তাড়াহুড়া আছে, তারা একই কথা বলেছে ভাই যে তারা এই সংস্কারগুলো দেখে নির্বাচন সঠিক। আমার বিজ্ঞ সহ আলোচক সংবিধান নিয়ে যে কথাগুলো বলেছেন, উনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে সংবিধানের ভাষা ভেঙে সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছেন এবং বুঝিয়েছেন উনি ওনার ব্যাখ্যাগুলো কেন দিয়েছেন। এটার বাইরে থেকে ছোট্ট আরেকটা কথা আছে যে আমাদের সংবিধানটা গত 15.5 বছরে শেখ হাসিনা সরকার এমনভাবে সাজিয়েছে যে এই সংবিধান ব্যবহার করে আর কোনোভাবে সরকার পরিচালনা করা সম্ভব না, এবং সেই কারণেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কয়েকটা অপিনিয়ন এসছে যে এই সংবিধানের কথায়, মানে এক্সাক্ট ওয়ার্ডিং অফ দ্য সংবিধান, এটার ভিত্তিতে আমরা কাজ করতে পারি না। ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এই সংবিধানের স্পিরিটের ভিত্তিতে আমরা কাজ করছি। সো এই স্পিরিটের ভিত্তিতে এই সরকার, জায়েজ সরকার, শেখ হাসিনার আপনার ইস্তেফা মঞ্জুর হয়ে গেছে স্পিরিটের ভিত্তিতে, নট দ্য ওয়ার্ড। আমার বিজ্ঞ আইনজীবী সমালোচক সঠিক কথা বলেছেন। কিন্তু এই আপনার এই যে লেজিটিমেসি দেয়া, এটাও কিন্তু আগামী সরকারের উপরে পড়বে। সো এই যে আগামী সরকারের উপরে যদি পড়ে এবং কোনো ভুল ত্রুটি যদি এই সরকার হয়, আমরা আশা করছি যেন ভুল ত্রুটি হবে না, সুন্দরভাবে সাজিয়ে দেবে, কিন্তু কোনো ভুল ত্রুটি যদি হয় আগামী নির্বাচিত সরকারের উপরে কিন্তু দায়টা আরও অনেক বেশি বেড়ে যাবে। এবং যারাই, আমরা সবাই স্বপ্ন দেখছি আমরা আগামী নির্বাচিত সরকারে আসবো, আমার বিজ্ঞ সমালোচক তারাও দেখছেন, আমিও দেখছি। আমরা যখন দেখছি তখন আমরা এই দুশ্চিন্তাতেও আছি যে আগামী সরকারে আমাদের কি কি বেগ পেতে হবে এবং আগামী সরকারের যাওয়ার রাস্তাটাও কি সুন্দর সহজ, যেভাবে একটা সুন্দর নির্বাচন আমরা দেখতে চাইছি সেটার মাধ্যমে হবে নাকি অন্য কোনো ভাবে হবে। সেই কারণে আমরা বারবার আহ্বান জানাচ্ছি সবাইকে নিয়ে কাজ করেন।